এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। দিলশাদ ধরফরিয়ে উঠে বসল। পুরো রুম অন্ধকারে তলিয়ে আছে। হঠাৎ ঘুম ভাঙার দিন না রাত সে বুঝে উঠতে পারল না। সে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। তার ঘোর কাটল কলিং বেলের শব্দে। ও আচ্ছা, হঠাৎ ঘুম ভাঙার তাহলে এই কারণ। সাথে সাথে বিরক্তিতে তার চোখ মুখ কুঁচকে গেল। দুপুরের পর থেকেই বৃষ্টি। এই ঝড় বৃষ্টির মাথায় করে এই ভোর সন্ধ্যায় কে আসলো? আর সবচেয়ে বড় কথা, বাসায় সে একা। ঠিক একা না, তিহাও আছে। তিহা তার খালাতো বোন। তবে 8 বছরের মেয়ে থাকা আর না থাকা একই কথা। আব্বুর শরীরটা ভালো যাচ্ছে না, তাই আম্মু ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বসবে সন্ধ্যায়, সিরিয়াল দেওয়া। ঝড় বৃষ্টি থেকে আম্মু একটু আগে আগেই বের হয়েছে। আসতে রাত হবে, তাই যা হওয়ার হোক, সে এখন দরজা খুলবে না। সে হাতে মোবাইল খুঁজে বের করলো। এই ঝড় বৃষ্টির মধ্যে কারেন্ট কখন আসে কে জানে। সে আলো জ্বালালো। জ্বালাতেই নিজের দিকে তাকিয়ে নিজেই লজ্জা পেয়ে গেল। ইস, এই ঝড় বৃষ্টির মধ্যে 2 বোন ঘরে বসে বসে করবেটা কি? তাই টাইম পাসের জন্য দিলশাদ নিজে শাড়ি পরেছে, তিহাকেও পরিয়েছে এবং ইচ্ছে মতো সাজিয়েও দিয়েছে। তিহার অবশ্য সাজুগুজুর খুব শখ। তারপরে দুজনে নুডলস রান্না করে ছোটোখাটো পার্টি করেছে। তারপর খেয়ে দিয়ে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি। আর এই ঘুমের মধ্যে শাড়ির দফা রফা হয়েছে। শুধু যে শাড়ি তা নয়, পেটিকোটও দুমড়ে মুচড়ে কুণ্ডলি পাকিয়ে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। এই জন্য সে ঢিলেঢালা কিছু পরে, কখনো ঘুমায় না। ভাগ্যিস অন্ধকার ছিল। সে উঠে দাঁড়ালো। দাঁড়াতেই আবার কলিং বেল বাজলো। আশ্চর্য, এখনো যায়নি। এখন তুমুল বেগে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে আছে। ভাবতে দিলশাদের মন কেমন জানি করে উঠল। সে তাড়াতাড়ি কোনো রকম কাপড় ঠিক করতে লাগলো। তাদের বাড়িটা 3 তলা। এই 3 তলা বাড়ির নিচতলার একটা ফ্ল্যাটে তারা থাকে, আরেকটা সবসময়ই খালি। সেখানে বাড়িওয়ালা দুনিয়ার হাবিজাবি জিনিসপত্র রাখে। থাকুক, সমস্যা সেটা না। সমস্যা হলো নিচতলা এখন পুরোটাই খালি। অবশ্য কেচি গেটে সবসময় তালা থাকে, সবাইকে চাবি দেওয়া। যে ফ্ল্যাটের লোক আসবে সেই ফ্ল্যাটে কেউ এসেই খুলে নিয়ে যাবে। তাই সে ঠিক করলো শুধু ফ্ল্যাটের দরজা খুলবে, খুলে চলে যেতে বলবে। অযথা বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে রাখার দরকার কি? দিলশাদ ফ্ল্যাটের দরজা খুলে উকি দিল। সাদা শার্ট, কালো প্যান্ট পরা ছোটোখাটো এক পাহাড় সাইজ লোক গেট ঘেঁষে দাঁড়িয়ে আছে, ভিজে চুপচুপে। এটাই স্বাভাবিক। যে তুমুল বৃষ্টি এই ছোটোখাটো পাহাড়কে যদি ভেজাতেই না পারে, তবে আর পারলটা কি? সে এগিয়ে গেল। এই লোককে কোন দিক দিয়ে চোর, ডাকাত কিংবা খারাপ উদ্দেশ্য নিয়ে আসা কেউ মনে হলো না। বরং সে ঠাট বাট নিয়েই দাঁড়িয়ে আছে। তবে তার চোখ দুটো লাল আর ঠোঁট ফ্যাকাশে হয়ে আছে। ইস, না জানি কতক্ষণ দাঁড়িয়ে আছে। সে আস্তে করে বলল, কাকে চাচ্ছেন? ওসমান ঘুরে দাঁড়ালো। বিরক্তিতে তার চোয়াল শক্ত হয়ে আছে। তার ইচ্ছে করলো এই মেয়েকে কয়েকটা ঠাটিয়ে চড় মারতে। প্রায় আধা ঘন্টার মতো সে এখানে দাঁড়িয়ে। কলিং বেল দিয়েছে 6-7 বারেরও ওপরে। ঘরের ভেতরে থেকেও এই মেয়ের কোনো খবর নেই। আশ্চর্য হওয়ার অবশ্য কিছু নেই। এইসব 3rd ক্লাস শহরের লোকদের কাছ থেকে আর কি আশা করা যায়? মই মটকা থাকে সব খালি, কিন্তু এমন ভাব ধরবে দরজা খুললেই খেয়ে ফেলবে যত সব। আর এই বৃষ্টি যদি না থাকতো সে কখনো এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতো না। এমন গিঞ্জি এলাকায় যে বৃষ্টির মধ্যে একটা রিক্সাও যে পাবে না সে ভালো করেই জানে বলেই দাঁড়িয়ে থাকা। আর সবচেয়ে বোকামি করেছে গাড়ির সাথে করে না এনে। আনলে অন্তত গাড়ির ভেতরে বসে থাকা যেত। সে ভাবলো অচেনা জায়গায় অচেনা বাড়ি খুঁজে বের করা তো আর 4টিখানি কথা না। তার মধ্যে আবার অলিগলি। গাড়ি কোথায় না কোথায় রাখবে, তাই ভাড়া গাড়িতে চলে এসেছে। সেও এসেছে, তার সাথে সাথে এই অসভ্য মেঘও এসেছে। তা না হলে গাড়ি থেকে নামার সাথে সাথেই বৃষ্টি শুরু হবে কেন? তার বৃষ্টি একদম অপছন্দ। শুধু তার না, তার শরীরেরও। পানি মাথায় পড়লেই জ্বর। আর আজ তো কি হবে কে জানে। সে দাঁতে দাঁত চেপে বলল, এটা কি রাজ্জাক সাহেবের বাসা? দিলশাদ ওপর নিচে মাথা দোলালো। সাথে আস্তে করে চোখের আড়ালে আঁচল টেনে পেট ঢাকার চেষ্টা করলো। সে তাড়াতাড়িতে কুচি গুজেছে কিভাবে কে জানে। 3 মাসের পেটের মতো উঁচু হয়ে আছে। দূর, অন্ধকারে ভালোভাবে খেয়ালই করেনি। আমি তার বড় মেয়ের দেবর, তার সাথে একটু কথা বলার ছিল। সে কি বাসায় আছে? দিলশাদ রীতিমতো ঝটকে খেল।
আপুর দেবর এখানে কেন? সাথে সাথে মনে ভয় হলো, আপু ঠিক আছে তো? লাস্টবার আপুর সাথে কবে কথা হয়েছে সে ঠিক মনে করতে পারল না। 1 মাস নাকি তারও বেশি। আসলে সে তো আপুকে কখনো ফোন দেয় না, আপুই মাঝে মাঝে দেয়। সে দেওয়া যে এতদিন হয়েছে সে বুঝতেও পারেনি। অবশ্য না বোঝারও কিছু নেই, যা হচ্ছে তা সব আপুর জন্যই। একদিন ভার্সিটির কথা বলে আপু গায়েব, তার আর কোনো খবর নেই। বাসার কি যে অবস্থা, মার অবস্থা খারাপ, বাবার মুখের দিকে তাকানো যায় না। এর মধ্যে থানায় দৌড়াদৌড়ি, তবে কোনো খবর নেই। খবর পেলাম 2 দিন পরে, আমার মোবাইলে আপুর কল আসতেই রিসিভ করতেই একেবারে শীতল কণ্ঠে শুধু বলল, আমি বিয়ে করেছি, ভালো আছি, আর টেনশন করিস না, বাবা মাকে দেখে রাখিস। কষ্টের এক সাগরে ফেলে দেখে রাখার কথা বলা হাস্যকর। অন্তত সেই দিন দিলশাদের তাই মনে হলো। তার গায়ে হওয়াতে বাবা মা যতটুকু ভেঙে পড়েছিল তার চেয়ে 1000 গুণ ভেঙে পড়ল তার এই কলে। সেদিন আমার প্রথম মনে হলো আপু স্বার্থপর, অনেক অনেক স্বার্থপর। শুধু নিজের দিকটাই দেখেছে। আর এই স্বার্থপর মেয়েটা জানলো না তার জন্য আমরা কতটা কষ্টের মধ্যে দিয়ে গেলাম। বাবা মার চেয়েও আমি আপুকে বেশি ভালোবাসতাম। আর তো কোনো ভাই বোন নেই, শুধু একটা বড় বোন। ভালো না বেসে যায়। সেই আপু কিভাবে দুদিনের ভালোবাসার কাছে আমাদের তুচ্ছ করে ফেললো? কিভাবে? একবার কি বলা যেত না বাবা মা কি এমন? ঠিক মেনে নিত। তাই ভাবলাম কখনো আপুকে ক্ষমা করব না, কখনো না। বলা যত সহজ, করা অবশ্য তত সহজ না। 1 বছর আপুর সাথে কোনো যোগাযোগ ছিল না, থাকার অবশ্য কারণও নেই। আপু কাকে ভালোবাসতো, কার সাথে চলে গেছে, এখন কোথায় আছে তার কিছুই আমরা জানতাম না। জানার অবশ্য চেষ্টাও করিনি। কি হবে জেনে? সে তার রাস্তা নিজে খুঁজে নিয়েছে, তাই যেখানেই থাকুক ভালো থাকুক। তারপর একদিন তার ফোন আসলো আমার কাছেই। বাবা মার কাছে দেয়ার কি আর মুখ আছে? আমি ফোন ধরে কিছুই বলতে পারলাম না। তবে একটা জিনিস বুঝলাম, ভালোবাসার মানুষদের ঘৃণা করা সহজ ব্যাপার না। তারপর থেকেই মাঝে মাঝে তার ফোন দেয়া শুরু হলো। সেই দেয়া অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতো না। হতো কিভাবে? নিজে থেকে কিছুই বলতাম না, আবার কেটে দিতেও পারতাম না। সে যা জিজ্ঞেস করতো হু হা করে উত্তর দিতাম, এই যা। আমি কখনো তার বর বা শ্বশুরবাড়ি সম্পর্কে কিছু জিজ্ঞেস করিনি। সেও আগ বাড়িয়ে কখনো কিছু বলেনি। এভাবেই চলছিল। সে ভালো ছিল তার মতো, আমরা আমার মতো। তবে আজ কি হলো? উসমানের বিরক্তি এবার আকাশ ছিল। শুধু বিরক্ত না, তার শরীরেরও তাপমাত্রাও। তার এখন মাথা ঘুরছে। সে তার বিরক্ত আর তাপমাত্রা চেপে গলা খেকারি দিল। এই মেয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে কেন কে জানে। খেকারির শব্দে দিলশাদে ঝটকা কাটতেই সে তড়িৎ গতিতে ভেতরে গেল। গেটের চাবি দরকার। দিলশাদ যে স্পিডে ভেতরের কাছে সেই স্পিডে আবার ফিরে এসেছে। এসে তাড়াতাড়ি গেট খুলে আস্তে করে বলল, আপনি ভেতরে আসুন, বাবা বাসায় নেই, তবে এসে পড়বে। উসমান কিছু বলল না। মেয়েটাকে অসহ্য লাগছে। তার সবচেয়ে বড় কথা, এমন অবস্থায়ও দৌড়াদৌড়ি করছে। মেয়েটা কি জানে না এমন অবস্থায় দৌড়াদৌড়ি ঠিক না? অবশ্য এই মেয়ের আর দোষ দিয়ে লাভ কি? তাদের নিজের বাসায় নিজেদের চোখের সামনে থেকে এত বড় বোনেরই যা অবস্থা, পুরো বাড়ি ভয়ে তটস্থ হয়ে থাকে। সে আর কিছু ভাবল না। অবশ্য ভাবার মতো অবস্থা তার নেইও। সে ধীরে ধীরে ভেতরে আসলো। তার অবস্থা খারাপ, শুধু খারাপ না, অনেক খারাপ। সে ঘোলা ঘোলা চোখে আশপাশে একবার তাকালো। জ্বর আর মোবাইলে অল্প আলোতে সে রুমের আগামাথা কিছুই বুঝতে পারল না। তবে সামনে সোফা পেয়ে ভেজা শরীর নিয়ে সেখানেই বসে পড়ল। বসতে আস্তে আস্তে তার শরীর নিস্তেজ হতে লাগলো। চোখ বন্ধ করে উসমান কিছুক্ষণ চুপচাপ বসে রইল। জ্বর নেই, তবে শরীর দুর্বল। সে চোখ খুলল। তার সামনে 8-9 বছরের এক মেয়ে। কে এই মেয়ে সে জানে না, তবে চোখ খুলে সে এই মেয়েকে দেখেছে, যে কিনা অতি আগ্রহে টুকটুক করে তাকে দেখছে। সে আশেপাশে একবার তাকালো। কটা বাজে এখন? সে কাল রাতে রুমের আগামাথা কিছু বুঝতে না পারলেও এখন ঠিকই দেখলো। টিপটপ করে গোছানো ছোট্ট একটা ড্রয়িং রুম। এক পাশে 2টা বেডরুম, অন্য পাশে কিচেন আর বাথরুম। ফ্ল্যাট বাসায় অবশ্য এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। সে একটু নড়েচড়ে বসে কপালে আঙুল ছোয়ালো। মাথা ভার হয়ে আছে। তুমি ঠিক আছো? উসমান মাথা তুলল। মধ্যবয়সী এক লোক দাঁড়িয়ে আছে। এটা যে ভাবির বাবা সে বুঝতে পারল না। ভাবির চেহারার সাথে মিল নেই, তবে ওই মেয়েটার সাথে আছে। কি যে নাম ভাই বলেছিল, তবে সে এখন মনে করতে পারল না। নাম মনে না হলেও কাল রাতের কথা ঠিকই তার মনে পড়ল।
সে জ্বরে নিস্তেজ হলেও পুরোপুরি জ্ঞান হারায়নি। তার অস্বস্তি হতে লাগলো, তবে সে বুঝতে দিল না। সে হালকা হেসে উঠে দাঁড়াতে চাইল। হাজার হলো মুরব্বী মানুষ, সালামও দেওয়া দরকার, তবে সব কেমন জানি জট পাকিয়ে গেছে। না না, উঠতে হবে না, বসো। বলে রাজদাক সাহেব ও অন্য পাশে বসলেন। তার নিজেরও একটু অস্বস্তি হচ্ছে। যেখানে মেয়েই পর সেখানে বাকি সম্পর্কগুলো বেমানান। তবে হঠাৎ করে আসার কারণ সে বুঝতে পারছে না। কাল রাতে দিলশাদ ফোন দিল। ঝড় বৃষ্টির জন্য কথা তেমন বোঝা গেল না, তবে বুঝতে পারলো কেউ এসেছে। তাদের তাড়াতাড়ি বাসায় আসতে বলছে। এই ঝড় বৃষ্টির মধ্যে কি আর চাইলেই তাড়াতাড়ি আসা যায়? তাদেরও আস্তে আস্তে দেরি হলো। এসে দেখে এই ছেলে জ্বরে প্রায় বেহুশ হয়ে আছে। দিলশাদ অবশ্য তার সর্বোচ্চ চেষ্টা করেছে। এই মেয়েটা তার ভারী লক্ষ্মী। কখন কি করতে হবে এই মেয়েকে কখনো বলে দিতে হয় না, আর যা করবে একেবারে মন থেকেই করবে। উসমান হালকা মাথা দোলালো, তবে কিছু বলল না। তার গায়ে ফুল তোলা মেয়েদের চাদর, চাদরটা কার সে বুঝতে পারছে। সে সেটা ঠিক করে গায়ে জড়িয়ে বসলো, কারণ তার গায়ে প্যান্ট থাকলেও শার্ট নেই। মেয়েটা শার্ট খুলেছে, তবে সম্ভবত প্যান্টে হাত দেওয়ার মতো সাহস করে উঠতে পারেনি। তবে ব্রেন ব্যবহার করেছে সর্বোচ্চ। তার নিচের অংশ কাঁথা দিয়ে পেঁচিয়ে মারমেডের লেজ বানিয়ে রেখেছে, যাতে কাঁথা প্যান্ট থেকে পানি শুষে নিতে পারে। এরকম ইউনিক আইডিয়া মেয়েদের মাথা থেকেই আসা সম্ভব। সে মনে মনে বড় একটা শ্বাস ফেলল। শ্বাস ফেলতে একটা মুখ তার চোখের সামনে ভাসল। নির্বিকার, শান্ত, শীতল একটা মুখ, একদম কাছে। পরম যত্নে তার মাথায় জল পড়তে দিচ্ছে। এভাবে শেষবার কে তার যত্ন করেছে সে মনে করতে পারল না। তার অস্বস্তি আরও বাড়তে লাগলো। এরকম ঝামেলায় পড়বে জানলে আসতোই না। শুধু ভাইয়ের জন্য আসা, তা না হলে তোমার বউ, তোমার শ্বশুরবাড়ি ঝামেলা পাকিয়েছ তুমি, আমার কিসের ঠেকা? তোমার নামটা জানো কি? ওসমান। নারায়ণগঞ্জ প্রথম এসেছো? না, তবে এই দিকটাই প্রথম। ও, তোমরা থাকো কোথায়? বলেই রাজ্জাক সাহেবের মনটা খারাপ হয়ে গেল। মেয়ের বিয়ে হয়েছে 2 বছরের ওপরও, অথচ তারা জানেই না মেয়ের শ্বশুরবাড়ি কোথায়। উসমান রাজ্জাক সাহেবের মনের অবস্থা বুঝতে পারল। না বোঝার অবশ্য কিছু নেই। এইসব ভাইয়ের জন্য। এরা জানে না ভালোবাসা হয়তো দুপক্ষের পক্ষ থেকেই ছিল, তবে বিয়েটা হয়েছিল জোর জবরদস্তি। রায়বাজার। রাজ্জাক সাহেব ভ্রু কুঁচকাল। এটা কোথায়? ঢাকার মধ্যেই। কোন থানায় পড়েছে এটা? নবাবগঞ্জ। ও আচ্ছা, নবাবগঞ্জ। এই জায়গার কথা অবশ্য শুনেছি, নবাবদের এলাকা। উসমান হাসলো, তবে কিছু বলল না। তখনই খাদিজা আসলো বিরস মুখে। উসমানের দিকে তাকিয়ে নিরসভাবে বলল, তুমি বরং ফ্রেশ হয়ে নাও, যা বলার নাস্তা খাওয়ার পরে শোনা যাবে। এই তিহা, যা ভাইয়ার শার্টটা নিয়ে আয়, আর দিলশাদকেও ডেকে তুল। আর কত ঘুমাবে? উসমান উঠে দাঁড়ালো। সত্যি তার ফ্রেশ হওয়া দরকার। সে এগিয়ে গেল, তবে তার মাথায় একটা নাম ঘোরপাক খেতে লাগলো, দিলশাদ। খাবার টেবিলে তেমন আর কথা হলো না। রাজ্জাক সাহেব, উসমান আর ওই পিচ্চি মেয়ে চুপচাপ নাস্তা শেষ করলো। খাদিজা বেগম চুপচাপ এটা সেটা এগিয়ে দিলেন। এই মহিলার মুখ দেখেই উসমান বুঝতে পারল এখানে আসায় লাভ তেমন হবে না। সে অবশ্য ভাইকে আগেই বলেছিল যে আমাকে না পাঠিয়ে বরং নিজে যাও, তাহলে হয়তো তারা কিছুটা হলেও সহজভাবে নেবে। তবে সবচেয়ে ভালো হতো বাবা আসলে। তবে দুনিয়াটা উল্টে গেলেও সে আসবে না, কারণ তিনি এই বিয়ে মেনে নিতেই পারেননি। শুধু ভাইয়ের জন্য কিছু বলেন না। নাস্তা শেষে আবার তারা ড্রয়িং রুমে এসে বসলো। বসতেই উসমান ঝটকা খেল দিলশাদকে দেখে। দিলশাদের গায়ে 3 পিস, ঘুম থেকে ওঠার কারণে চোখ মুখ ফুলে আছে। আর সবচেয়ে বড় কথা, পেটের উঁচু ভাব নেই। পেটে পিঠে 3 পিস আড়সাটভাবে লেগে আছে, আর তাকে দেখে লাগছে একদম বাচ্চা মেয়ের মতো। সে হতভম্ব হয়ে গেল। কালকে দেখা নারীর সাথে এই মেয়ের কোনো মিল নেই। দিলশাদ ভ্রু কুঁচকাল। লোকটা যে তাকে দেখে ঝটকা খেয়েছে সে ঠিক বুঝলো, কিন্তু কেন সেটা বুঝতে পারল না। আজব এক লোক, এক বাসায় এসেই কথা নেই বার্তা নেই, বেহুশ। তার এই বেহুশ পাহাড় পর্বতকে নাড়াতে চড়াতে তার শরীরের হাড্ডিগুড্ডি নড়ে চড়ে গেছে। সে ভ্রু কুঁচকেই রাজ্জাক সাহেবের পাশে দাঁড়ালো। উসমান দ্রুত নিজেকে সামলে নিল। এই বাসায় আসা থেকে শুরু করে এই পর্যন্ত সব এমন এলোমেলো হচ্ছে কেন সে বুঝতে পারছে না। অথচ সব কাজ নিখুঁতভাবে করার তার সুনাম আছে। সে নিজেকে ধাতস্থ করে রাজ্জাক সাহেবের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, ভাবি অসুস্থ। অসুস্থ মানে সেই রকম কিছু না, মানসিকভাবে অসুস্থ। সে মা হতে চলেছে, বুঝতেই পারছেন এই সময় মেয়েদের অবস্থা কীরকম হয়।
তাছাড়া তার প্রেগনেন্সিতে সমস্যাও আছে। টুইন বেবি প্লাস তার মাতৃত্বকালীন ডায়াবেটিস ধরা পড়েছে। তার শারীরিক অবস্থাও খুব একটা ভালো না। এই সময় শ্বশুরবাড়ির মানুষ হাজার পাশে থাক, তবু বাবার বাড়ির মানুষদের ভরসাই আলাদা। ভাই অবশ্য নিজেই আসতে চেয়েছিল, ভাবির অবস্থা দেখে আর ভরসা পাইনি। তবে ভাই খুব ভয় পাচ্ছে। ভয়েরও অবশ্য কারণ আছে, আমাদের মাও এইরকম এক অবস্থায় মারা যায়। বলেই উসমান থামলো। মায়ের কথা টানতে তার ভালো লাগছে না, তবুও কি করার। এই অবস্থায় ভাবিকে যদি কেউ বোঝাতে পারে তা হলো এই বাসারই কেউ। ভাবি ভাইকে ভালোবাসলেও ভাই বিয়ে করেছিল জোর করে। কী কারণে জোর করতে হয়েছিল সে জানে না, তবে ভাবি বিয়েটা কখনো মন থেকে মেনে নেয়নি, যার কারণে ভাইও হয়ে গেল কঠোর। ভাবির সব সম্পর্ক থেকে তাকে আলাদা করে ফেললো। অযত্নে অবহেলায় ভাবি নিজেকে শেষ করেছে ধীরে ধীরে। এর মধ্যে আবার তার মা হওয়া, তার অবস্থা সত্যিই খারাপ। ভাই আর যাই করুক ভাবিকে সত্যিই ভালোবাসে, তাই তো সে এখানে। সে চায় ভাই ভাবি দুজনেই ভালো থাকুক। এদের সম্পর্ক যদি কেউ ঠিক করতে পারে তা হলো ভাবির আপনজন। আর এদেরকে ভাবির কাছ থেকে দূরে রাখা, এটাই ভাইয়ের ছিল সবচেয়ে বড় ভুল। রাজ্জাক সাহেব কিছু বললেন না, সে চুপচাপ উঠে ভেতরে চলে গেলেন। খাদিজা বেগম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, তবে স্বাভাবিক আছে দিলশাদ, সে এখনো ভ্রুকুচকে তাকিয়ে আছে। উসমানের এই প্রথম মনে হলো মেয়েটা অন্যরকম, শুধু অন্যরকম না, দেখতে ফোলা ফোলা টাইপ হলেও আসলে সেরকম না। আর সে 100% শিওর এই মেয়ে কিছু না কিছু একটা ধরে ফেলেছে। উসমান খুব খুব করে একটু কাশলো। মেয়েটা কিছু না করেও কিভাবে যেন তাকে সহজেই এলোমেলো করে দেয়। সে কেসে স্বাভাবিকভাবে বলল, আমাকে যেতে হবে। ঝামেলায় ফেলার জন্য আমি দুঃখিত, তবে ছোট্ট একটা রিকোয়েস্ট। ভাবি, আপনাদের সন্তানেরা হাজার ভুল ভ্রান্তি করলেও সন্তানের বিপদে বাবা মা মুখ ফিরিয়ে থাকতে পারে না। আশা করি আপনারাও রাখবেন না। উসমান উঠে দাঁড়ালো। তার যাওয়া দরকার, এর চেয়ে বেশি আর কি করবে। এদের দিকটাও ভাবতে হবে। এভাবেই তো আর সব ভুলে যেতে পারে না। তাও হতো যদি কোনো মুরব্বী এসে মিটমাটের চেষ্টা করত। সে বেরোবে এমন সময় দিলশাদ বলল, আর একটু বসুন প্লিজ, আমি আপনার সাথে যাব। আমার রেডি হতে সময় লাগবে না। উসমান অবাক হয়ে ঘুরে দাঁড়ালো। এটা সে আশা করেনি, একদমই না। উসমান সময় দেখলো, প্রায় ঘন্টা হয়ে এলো সে বসে আছে। তার এখন আবার বিরক্ত লাগছে, শুধু বিরক্ত না, সাথে রাগও লাগছে। এই মেয়েকে আবার অসহ্য লাগছে। মনে হচ্ছে উঠে গিয়ে দুগালে দুটো ঠাস ঠাস করে লাগিয়ে দিয়ে বলতে, এই তোর রেডি হতে সময় লাগবে না, 1 ঘন্টা হয়ে এলো, এখন এই ঘর থেকে ওই ঘরে টুকটুক করে ঘুরে বেড়াচ্ছিস। একবার লাল একবার নীল জামা পরে এমন ভাব নিচ্ছেন বোনের বাড়ি না, যেন ফ্যাশন শো করতে যাচ্ছিস। ফাজিল মেয়ে, 1.5 ইঞ্চি শরীর নিয়ে রেডি হতে এত সময় লাগে? সে মনে মনে হাবিজাবি বললেও ওপরে শুধু হাফ ছাড়ল। রাগ তার নাকের ডগায় থাকে। কি কষ্টে যে দমাচ্ছে সেই একমাত্র জানে। মেয়েটা যাওয়ার কথা শুনে সে খুশি হয়েছিল, তবে এখন মনে হচ্ছে আজ তো এক ঝামেলা। তার কাজ আছে, তা তো থাকার কথা ছিল না, কালকে চলে যাওয়ার কথা ছিল। এখন ফোনের ওপর ফোন আসছে। সে ভাইকে মেসেজ পাঠালো, তোমার শ্যালিকা আসছে, একজনকে তো সামলাতে পারো না, এখন ঘরের বাইরের 2 জনের ঠেলা সামলানোর জন্য তৈরি হও। তখনই দিলশাদ তার রুম থেকে বের হলো। ওসমান অবশ্য তাকালো না। এই মেয়ে যতবারই রুম থেকে বের হয়েছে ততবারই ভ্রুকুচকে একবার তার দিকে তাকিয়েছে, এমন ভাব যেন সে পারমাণবিক বোমা তৈরির ফর্মুলা পাছে চেপে বসে আছে। তাই তাকাক, যত ইচ্ছে তাকাক, ওসমানের কি আসে যায়। 2 দিনের পিচ্ছি এক মেয়ে, নাক টিপলে এখনো দুধ বের হবে, অথচ ভাব তার আকাশ ছোঁয়া। দিলশাদ বাবার রুমে আসলো। রাজ্জাক সাহেব খাটের আধশোয়া হয়ে বসে আছে, তার মুখ বিষণ্ণ। সে বাবার পাশে গিয়ে বসলো, বসে কোমল স্বরে বলল, আমি যাচ্ছি বলে কি তুমি রাগ করেছো আব্বু? না, রাগ করবো কেন? তবে কিছুদিন পরে তোমার এইচএসসি রেজাল্ট আসবে, ভর্তির জন্যও তো প্রস্তুতি নিতে হবে। তুমি জানো আমি লেখাপড়া নিয়ে হেলাফেলা পছন্দ করি না। দিলশাদ হাসলো। আমি কি সেখানে সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? তবুও প্রভাব তো পড়বে। তবে যার জন্য যাচ্ছ সে কিন্তু আমাদের কথা একবারও ভাবেনি। সে ভাবিনি বলে আমরাও কি ভাববো না? তার মতোই হয়ে যাব। তার মতো হলে তুমি খুশি হবে? রাজ্জাক সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোমাদের সব সময় সব রকমের স্বাধীনতা দিয়েছি, কোথায় কখন কোন ডিসিশন নিতে হবে শিখিয়েছি, কখনো কোনো কিছুর জন্য বাধা দেইনি। তবুও দীপা এমন কেন করলো?
তাহলে ধরে নিতে হবে আমরা পিতামাতা হিসেবে ব্যর্থ। সে তার ভালো মন্দের কথা আমাদের বলতে পারেনি। সেটা তার ব্যর্থতা, তোমাদের না। তোমরা ওয়ার্ল্ডের বেস্ট বাবা মা। রাজ্জাক সাহেব হাসলেন। বিষণ্ণ মাখা মুখে এক টুকরো স্বস্তির হাসি। দিলশাদও হাসল। হেসে বাবার হাতের ওপরে হাত রাখল। রেখে মনে মনে সেও দীর্ঘশ্বাস ফেলল। তার মনে এখন আরেক খটকা। লোকটার কথা সে মন দিয়ে শুনেছে, তবে কথার মধ্যে ফাঁক ছিল। আপু ভালোবেসে বিয়ে করেছে, করতেই পারে, আজকাল কমন ব্যাপার। তবে 1 বছর গায়েব থাকবে কেন? আমার বাবা মা এমন কোনো কঠোর পিতামাতা না যে ভয়ে পালিয়ে থাকতে হবে। এসে ক্ষমা চাইলেই মিটমাট হয়ে যেত। এটা আর কেউ না জানুক, আপু জানে। তবে কেন এত লুকোচুরি? আর রইল মানসিক সমস্যা। স্বামী সংসার নিয়ে সুখে থাকলে বাবা মার কাছ থেকে দূরে থাকার জন্য কষ্ট থাকবে, তবে মানসিক সমস্যা হবে না। হবে তখনই যখন সে বিবাহিত জীবনে সুখী থাকবে না, আফসোস হতে থাকবে এই কাজের জন্য। তাহলে ধরে নিতে হবে সে সুখী না। সে এমন অবস্থায় আছে, আসতেও পারছে না, থাকতেও পারছে না। তাহলে সমস্যাটা কোথায়? সাথে তার আফসোস হলো, কেন সে আগে একটু খেয়াল করেনি? কেন সে আপুর সাথে একটু ভালোভাবে কথা বলেনি? হামিদা বানুর কর্কশ বাক্যে দীপার ঘুম ভাগলো। এটা অবশ্য নতুন না, রোজকার রুটিন। একটা মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠেই কিভাবে এত চিৎকার চেঁচামেচি করতে পারে দীপা বুঝে উঠতে পারে না। হামিদা বানু তার দাদির শাশুড়ি, এই বাসার একমাত্র মাথা। এই মাথা যেই দিকে নড়ে এই বাড়ির বাতাসও সেই দিকেই চলে। আর তার একমাত্র সাথী তার মেয়ে রুবিনা ফুপু। সে বিধবা, তার ছেলে মেয়ে আছে, সবার অবস্থায় ভালো, তবুও তিনি বাবার বাড়ি ছাড়তে পারেন না। তার ধারণা তিনি চলে গেলেই এই বাড়ি ভেসে যাবে। দীপা নড়েচড়ে হালকা একটু কাঁধ হলো। তার 8 মাস চলছে, টুইন বেবি। ইদানিং তার রাতে ঘুম হয় না। রাত যত বাড়তে থাকে তার তত অস্থিরতা বাড়তে থাকে। একসময় এমন হয় সে আর নিঃশ্বাস নিতে পারে না। মনে হয় দেয়ালগুলো সব তার দিকে চেপে আসছে। প্রায় আধা রাত পর্যন্ত সে ড্রয়িং রুমে বসে থাকে। এই বাসাটা একতলা। আজকাল যেখানে সবাই ডুপ্লেক্স, থ্রিপ্লেক্স বাড়ি করতে মরিয়া, সেখানে তার শ্বশুরমশাই বিশাল একটা একতলা বাড়ি করেছেন। সেই একতলার বাড়ির মধ্যেখানে বিশাল একটা ড্রয়িং রুম। সেই ড্রয়িং রুমের সামনে কারুকাজ করা বিশাল একটা কাঠের দরজা। সে দরজা খুললে সামনে সুন্দর একটা উঠান। উঠান পেরোলে সোজা রাস্তা, যা এই ড্রয়িং রুম থেকে পুরোটাই দেখা যায়। এই দরজা দীপার জন্য এখন সবসময় আট করে খোলা থাকে, কারণ এই ড্রয়িং রুমে বসে দীপা আধা বেলা আধা রাত পার করে, চুপচাপ একা। এই বাড়ির কাউকে তার সহ্য হয় না, এখন তো আরও না। আর সবচেয়ে বেশি অসহ্য লাগে উমরকে। তবে সে জানে, সে যতক্ষণ এই ড্রয়িং রুমে বসে থাকে সে আশেপাশেই থাকে। রাতে যতক্ষণ জেগে থাকবে সেও জেগে থাকে। দীপার সব অসহ্য হয় না। ঢং ঢং সব ঢং। সে যেমন এই বাড়ির কাউকে দেখতে পারে না, তেমনি তাকেও অনেকে দেখতে পারে না, বিশেষ করে দাদি শাশুড়ি আর ফুপু। তাদের চোখের বিষ দীপা শুধু ওমরের জন্য সহ্য করা। তবে উসমান আর ইউসুফ ভালো, তারা তাকে মন থেকে ভাবি বলে সম্মান করে। দীপা কান পাতল। তার দাদি শাশুড়ি এখন তাকে বকছে, এটাও রোজকার রুটিন। দীপাকে একচোর বকাবকি না করলে তার পেটের ভাত হজম হয় না। দীপা অবশ্য কখনো কিছু বলে না। ঝগড়া, চিৎকার, চেঁচামেচি এসব করতে তার আর এখন ইচ্ছে করে না। প্রথম প্রথম বসে কাঁদতো, এখন বসে বসে হাসে। এখনো হাসলো। কেউ রুমের দিকে আসছে, কে দীপা জানে। এই মানুষটার হাঁটা, চলা, ঘ্রাণ সব দীপার পরিচিত। দীপা আস্তে করে চোখ বন্ধ করে ফেললো। উমর রুমে এসে দেখলো দীপা চোখ বন্ধ করে শুয়ে আছে, তবে সে জানে দীপা জেগে আছে। চোখ বন্ধ করে এভাবে সে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে। আজব এক মেয়ে, অথচ এই আজব মেয়েটার জন্যই তার ভেতর কেঁপে ওঠে। এক পলক না দেখলে দম বন্ধ হয়ে আসে। সে দীপার পাশে গিয়ে বসলো। অনেকে বলে মা হওয়ার সময় মেয়েদের রূপ খোলে, দীপার ক্ষেত্রে তা হয়নি। ফর্সা মুখ এখন ফ্যাকাশে, চোখের নিচে কালি, শুকিয়ে চাপা ভেঙে গেছে, গলার হাড় উঠে গেছে। তবুও উমরের এত ভালো লাগে। ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থেকেও মন ভরে না। উমর আস্তে করে দীপার পাশে শুয়ে পড়ল। এই মেয়েকে দেখলে তার জড়িয়ে ধরে বসে থাকতে ইচ্ছে করে। অবশ্য এখনো সামান্য ছোঁয়াতেও তার ভয় হয়, যদি ব্যথা পায়। উমর শুতে দীপা চোখ খুলে উঠে বসার চেষ্টা করলো। উমর দীর্ঘশ্বাস ফেলে আগে নিজে উঠে দীপাকে আস্তে করে ধরে উঠালো। কিছু লাগবে? না। তাহলে উঠলে কেন? এমনি। উমর কিছু বলল না। দীপার পায়ের দিকে তাকালো, পা ফুলে আছে। সে আঙুল টেনে দিতে দিতে বলল, বাইরে বসবে? না। আমি একটু বাইরে যাব, দেরি করব না, তাড়াতাড়ি ফিরে আসবো। দীপা কিছু বলল না।
তার পেট মোড়াচ্ছে। এটা বমির পূর্ব লক্ষণ। সে ঢোক গিলল। উমর কিছুক্ষণ দীপার দিকে তাকিয়ে রইল। দীপা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। উমর তাড়াতাড়ি খাটের সাইড থেকে বালতি আনার জন্য ঘুরতেই দীপা গড়গড় করে বমি করে খাট ভাসিয়ে দিল। উমর আবারও দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে মরে গেলেও তাকে কিছু বলবে না। উমর সব পরিষ্কার করে বাইরে আসলো। দীপার খাবার আনতে হবে। এই মেয়ে সারাদিন না খেয়ে থাকলেও কাউকে বলবে না খাবার দিতে। সে মুক্তাকে ডাকলো। মুক্তাকে দীপার যাবতীয় কাজ টাজ করার জন্য রাখা হয়েছে। তবে যতক্ষণ উমর বাসায় থাকে তার খুব একটা কাজ থাকে না, উমর নিজেই করে। উমরকে দেখেই হামিদা বানু চেঁচিয়ে উঠলেন, নবাবের বউ উঠেছে নাকি? উমর তাকালো, তবে কিছু বলল না। সে কিচেন রুমে গিয়ে মুক্তাকে খাবার নিয়ে যেতে বলল। তারপর হামিদা বানুর সামনে গিয়ে বসে বলল, এখন বলো, কি যেন বলেছিলে? কি বলুম, বাচ্চা আর আমরা পয়দা করি নাই, নাকি তোর বউ একলাই পয়দা করছে? দিনরাত শোয়া বসা আমরা পেটে বাচ্চা নিয়ে মনে মনে দান সিদ্ধ করছি। তো তোর কি রে হারামজাদা? দাদা যদি পেটে বাচ্চা নিয়ে তোমাকে মনে মনে ধান সিদ্ধ করায়, ওটা দাদার সমস্যা, আমার না। আর দাদার সমস্যার জন্য আমার বউকে উঠতে বসতে কথা শোনো কেন? শুধু আমি বলে চুপ আছি। পারলে ওসমান আর ইউসুফের বউকে বলে দেখো যে আধা হাত উপরে আসে না, সেটুকু নিচে পাঠিয়ে দেবে। হামিদা বানু ফুঁসে উঠলেন, ওরা তো তোর মতো কোনো অলক্ষীরে ধইরা আনবো না, আমি নিজেই ওগো বিয়া দিমু। ওমর হাসলো। সে হেসে বলল, সেটা সময় বলবে। আর এখন আমার কথা মন দিয়ে শোনো। দীপার বোন আছে, তাই দয়া করে দীপার ব্যাপারে মুখ বন্ধ। দীপা এই বাড়ির বউ, তাকে বলো, কিন্তু এই বাড়িতে দীপার বোনের যেন কোনো অসম্মান না হয়, এই কথা তোমার মাথায় ভালো করে ঢুকাও। আর তোমার মেয়ের মাথাও, বুঝেছো? বলে উমর বেরিয়ে গেল। হামিদা বানু উমরের যাওয়ার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলেন। কি জাদু করেছে ওই কালনাগিনী কে জানে। তার ছেলেরা এখনো তার উপরে কথা বলে না, অথচ তার নাতি বলে। একজন কম ছিল, সে আরেকজনকে হাজির করেছে। তিনি চেঁচাতে লাগলেন, রুবিনা, ওই রুবিনা, কই মরছস? দিলশাদ উসমানের দিকে তাকালো। ড্রাইভারের সাথে বসার কারণে তার শুধু পেছন সাইড দেখা যাচ্ছে। খাড়া খাড়া চুলে আর্মি কাটিং দেওয়া। লোকে বলে খাড়া চুলের ছেলেরা হয় বাঁকা, ঘাড়ের রগ থাকে তেরা। আর এই তেরা বাঁকা ছেলেরা কোনো কাজ কখনো সোজা করে না, এরা সব করবে নিজের মতো করে। উসমানকেও দিলশাদের বাঁকাই মনে হচ্ছে। এই ছেলে নাকের ডগায় যে রাগ নিয়ে ঘুরে দিলশাদ সে ঠিক বুঝেছে। দেরি হচ্ছে বলে রাগে কেমন ছটফট করছিল। দিলশাদ অবশ্য দেখেও দেখেনি, কেন দেখবে? বেটা, তুই এসছিস নিজের ইচ্ছায়, যাবি আমাদের ইচ্ছায়, এত কিসের তাড়া তোর? থাকছিস তো গ্রামে, গ্রামের মোড়ল তুই। এই যে রাত ভোরে সেবা করেছি, একটু বিরক্ত হয়েছি। জীবনে যা করিনি তাই করেছি। তোর মতো পাহাড় পর্বতের শার্ট খুলেছি, রাত ভোরে মাথায় পট্টি দিয়েছি। তুই যে জ্বরের ঘোরে এক পলকে লাল লাল ড্রাকুলা মার্কা চোখে আমার দিকে রাত ভর তাকিয়ে থেকেছিস, আমি তোর চোখ গেলেছি? না, গালিনি তো, বরং ধৈর্য ধরে সেবা করেছি। আর তোর একটা দেরি সহ্য হয় না? মেয়েরা দেরি করবে না তো কে দেরি করবে? বেটারা। এটা মেয়েদের জাতিগত অধিকার, সে অধিকারের জন্য রাগ দেখাস? বেটা খাটাস, তুই যে খাটাস এটা আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। শুধু খাটাস না, বুইড়া খাটাস। উসমান তখনই পেছনে ফিরল। মেয়েটার অনেকক্ষণ সারা শব্দ নেই। তাদের রওনা দিতে দিতে প্রায় 11টা বেজে গেছে। ঝামেলা তো কম না। অবশ্য রাজ্জাক আঙ্কেলই গাড়ি ঠিক করে দিয়েছেন, সাথে এক গাদা ফলমূল। তার মেয়ে খালি হাতে আরেক মেয়ে শ্বশুরবাড়ি যাবে, এটা হয়তো তিনি মানতে পারবেন না। তবে আন্টি ছিলেন নিশ্চুপ, নির্বিকার। তার মধ্যে আজ কোনো ভাবাবেগ দেখা গেল না। খুবই কঠিন টাইপ মহিলা। এর মতোই হয়তো তার দুই মেয়ে এমন ডেঞ্জারাস হয়েছে। একজন খাচ্ছে ভাইয়ের মাথা, এখন আরেকজন খাচ্ছে তার। সে দিলশাদের দিকে তাকালো। দিলশাদ মূর্তির মতো বসে আছে। এই মেয়ের আবার কি হলো? হঠাৎ এমন মূর্তির মানবী হয়ে যায় কেন? আপনি ঠিক আছেন? দিলশাদ কিছু বলল না, ওপর নিচে হালকা মাথা ঝাঁকালো। উসমানের হাসি পেল। সে হাসি দমিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মাথায় পনিটেল করা, কানে ছোট্ট সোনার দুল, গায়ে হালকা গোলাপি থ্রি পিস। এভাবে বসে থাকার কারণে মেয়েটাকে পুতুলের মতো লাগছে। সে ঘুরে সামনে তাকালো। মেয়েটাকে কখনো ম্যাচিওর, আবার কখনো একদম বাচ্চা মনে হয়। কখনো তাকিয়ে থাকতে ইচ্ছে করে, আবার একসময় সহ্যই হয় না। আশ্চর্য। এর কাছ থেকে দূরে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে।
উসমান সিটে গা এলিয়ে দিল। জ্বরের ক্লান্তে এখনো পিছু ছাড়েনি। তখনই দিলশাদ কোমল সুরে বলল, কে কে আছে আপনাদের বাসায়? উসমান হাসল। এই মেয়ে কথা বলে মাখনের মতো, কিন্তু চোখ দিয়ে বের করে আগুনের ফুলকি। এখনই যদি সে তাকায়, দেখা যাবে এই মেয়ে ভ্রুকুচকে ঠোঁট চেপে তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে, যেন সে বিরাট এক অপরাধ করে ফেলেছে। অথচ গত রাতে মেয়েটার মুখের দিকে তাকিয়েছিল এক পলক। কেন ছিল সে নিজেও জানে না। মেয়েটা মুখ গোমরা করে যখন তার এক একটা করে শার্টের বোতাম খুলছিল, সে কি জানে তখন কি ঝড় হয়েছিল? না, প্রকৃতির ঝড় না, এই এক অন্য ঝড়। যুগ যুগ ধরে প্রত্যেক পুরুষের ভেতরে লুকিয়ে থাকা এক অন্য একটা প্রকৃতি। সেই প্রকৃতিতে ঝড় ওঠে শুধু বিশেষ বিশেষ মানুষের জন্য। তবে তার এই উত্থাল পাথাল ঝড় হলো কেন? নাকি ঝড়ের জন্য? অবশ্যই ঝড়ের জন্য। তা না হলে কে এই মেয়ে? সে আবারও হাসলো, হেসে বলল, দাদি, বাবা, ফুপু, ভাই, ভাবি আর আমাদের ছোট্ট একটা ভাই ইউসুফ। ভাইয়ার নাম কি? কার ভাইয়া? কার আবার? আপনার? আমার ভাইয়া আপনার কি হয়? দিলশাদ উত্তর দিল না। সে জানালা দিয়ে বাইরে তাকালো। শহর থেকে তারা অনেক আগেই বেরিয়ে এসেছে। এখন দুপাশে যতদূর চোখ যায় বিল আর বিল। কি মনোমুগ্ধকর পরিবেশ, নির্মল বাতাস, তবুও কেমন জানি একটা শূন্যতা। উমর, আমার বড় ভাইয়ের নাম উমর বলেই উসমানও বাইরে তাকালো। তারা দুজন বসেছে গাড়ির সামনে আর পিছনে, তবে একই সাইডে। জানালার বাইরে দৃশ্য একই, তবে একজন দেখল মনোমুগ্ধকর শূন্যতা, আরেকজন দেখল শান্ত, শীতল, কোমল একটা মুখ, যাই সুন্দর প্রকৃতিকে অদৃশ্য করে তার চোখের সামনে ঘুরে ফিরে আসতে লাগলো। দীপা ড্রয়িং রুমে সোফায় এসে বসলো। তার হাতে লেবু পাতা। ইদানিং এই ঘ্রাণ ছাড়া কোনো কিছুরই ঘ্রাণ তার ভালো লাগে না। নাকে গেলেই বমি আসে। তার জন্য উমর আজকাল কোনো পারফিউম গায়ে মাখে না, অথচ পারফিউম দিয়ে গোসল করা তার স্বভাব। সে তো এত কিছু চায়নি। সে এই উমরকে চায়নি। এই টাকা পয়সা আরাম আয়েশ কিছুই চায়নি। শুধু চেয়েছে শুভ্রতম পুরুষের একটুখানি ভালোবাসা। সেটা কি উমর তাকে দিতে পেরেছে? সবাই শুভ্রতম নারী চাই, একটা নারী কি শুভ্রতম পুরুষ চাইতে পারে না? সে পাশে তাকালো। হামিদা বানু বসা। আজ কি রান্না হবে তা না হবে তিনি বলে দিচ্ছেন। বাসায় কেউ আসবে কিনা কে জানে। এক গাদা রান্না বান্নার কথা বলছেন। সে অবশ্য অত খেয়াল করলো না। কি হবে করে? এই সংসার কখনো কেন জানি তার আপন মনে হয় না। প্রথম যখন এসেছিল, হামিদা বানু এটা করো ওইটা করো, এভাবে করো ওভাবে করো বলে বলে দিন দিন ভরে চেঁচাতে থাকতেন। বাসায় দুটো কাজের লোক, তবুও তিনি প্রায় সব কাজই তাকে দিয়ে করাতেন। সে চুপচাপ থাকতো। কেন জানি কিছুই বলতে ইচ্ছে করতো না, কাউকেই না, বলতেও না, এখনো বলে না। তবে তিন ভাইয়ের এক ভাইয়ের চোখে পড়লেই হলো। উমর ভালোভাবে বললেও বাকি দুটো বাড়ি মাথায় তুলে ফেলতো। আহা, দেখতে সব কত সুন্দর। আসলে কি সুন্দর? যেখানে মনের শান্তি নেই সেখানে সবই অসুন্দর। রুবিনা হাত মুছতে মুছতে হামিদা বানুর পাশে বসলেন। দীপার দিকে একবার তাকিয়ে হামিদা বানুর উদ্দেশ্যে বললেন। হামিদা বানু দীর্ঘশ্বাস ফেলে মেয়ের সাথে সহমত হলেন। তার এই মায়াটা না থাকলে এই নাতি তিনটা ভাইসা যাইত। তবুও এরা এর কদর বোঝে না। দুদিনের বউ নিয়ে লাফালাফি করে। না, একটা যা করছে করুক, আরেকটারে তিনি সুযোগ দিবে না। যত তাড়াতাড়ি সম্ভব তার বড় ছেলে আর মেজ ছেলেরে নিয়ে বইতে হইব। আলী হোসেন কথা দিছে, জমিনের মেয়েই তার বাড়ির বউ হইব। তো কি হয়েছে? বড় পোলার সাথে হয় নাই, মেজরা তো আছে। অতি তাড়াতাড়ি তিনি এই কাজ পুরো করব। অবশ্যই করব। তার তিন ছেলের একটা মাত্র মায়া। এই মায়া তিনি বংশের বাইরে যাইতে দেবে না, কোনো দিনও না। এত এত কথায় দীপার কোনো ভাবান্তর হলো না। সে তাকিয়ে আছে ওই দূর রাস্তায়। মুক্তা কুসুম গরম তেল নিয়ে আসলো। ইস, পাগুলো কেমন ফুলে আছে। ইউসুফ বাইরে থেকে আসলো, ঘেমে নিয়ে একাকার। হাতে তার ফুটবল। লেখাপড়ায় মন নেই বললেই চলে। দিন ভরে টই টই করে ঘুরে বেড়ায়। সামনে তার এসএসসি পরীক্ষা। সেই ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই, অন্য কারও নেই। আদরের ছোট ভাই বলে কথা, যা মন চায় করে। ইউসুফের জন্ম উমর উসমানের অনেক পরে। উমর উসমান 3 বছরের ছোট বড় হলেও এদের দেখতে প্রায় সমবয়সী লাগে। পরপর 2 ছেলের জন্ম দিয়ে রোকসানা বেগম আর বাচ্চা নিতে চায়নি, কিন্তু ভুল করে তিনি কনসিভ করে ফেলেন। তখন উমর উসমান ভালোই বড়, প্রায় সবকিছুই বোঝে। লজ্জায় তিনি শেষ, তাই বাচ্চা রাখতে চাইছিলেন না। কিন্তু হামিদা বানু নাছোড়বান্দা, সে কিছুতেই এই পাপ করতে দেবেন না। তিনি যেমনি থাক, নাতি নাতিদের তিনি বড়ই ভালোবাসেন। তার জেদের কাছে আলী হোসেনও হার মানলেন। হামিদা বানু পুরনো আমলের মানুষ,
নাতি নাতনিদের ভালোবাসলেও বউদের তিনি কখনো দেখতে পারেন না। সেই বউ বাচ্চা পেটে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, আরাম আয়েশ করা তার কাছে বড়ই আধিক্যতা। রোকসানাও লজ্জায় কাউকে কিছু বলল না। সঠিক সময়ে বাচ্চা আর মধ্যবয়সে সে বাচ্চার জন্মের তফাৎ এরা বুঝতে পারল না। বাচ্চা হওয়ার সময় তো একটু আধটু সমস্যা হবেই, তাই কেউ অত খেয়ালও করল না। যেহেতু প্রথম 2 বাচ্চার বাসায় নর্মালি হয়েছে, এটাও বাসায় হওয়ার চেষ্টা করলেন, যার ফলাফল রোকসানা জীবন দিয়ে ভোগ করলেন। ইউসুফ দীপার পাশের সোফায় ধপ করে বসলো, বসে হেসে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।